প্যাথোলজি শেষ, এবার হবে এফএসএম মানে ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিন। ঠিক আছে, পড়েছো প্যাথোলজি সব পড়েছো, পড়ে আসবে আমি বলবো। পড়ে আসবে আজ হচ্ছে 31 তারিখ। ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিনের নোটটা খোলো, অনেক সংশোধন করা গেছে সেগুলো করে দিই আজকে। এনেছো ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিন নোটটা খুলো। একটা নোট ওদের নিচে একটাই, সবার দুটো নোট আছে, সবাই প্রিন্ট আউট বার করতে দিন। প্রথম দেখো কি আছে, ফার্স্টে কি আছে, এফএসএম এর ফার্স্টে কি আছে, কোশ্চেনটা কি আছে ফার্স্ট, describe the different types of code, reading function, কোড দিয়ে প্রথমটা আছে না ডেট কি আছে, describe the different types of code with its function. ওটা 2 নম্বরে নাকি নম্বরই তো আছে স্যার, ডেট ভেরিফিক ডিফাইন ডেটটা তো 2 নম্বরে। আচ্ছা ঠিক আছে, তাই তো। আচ্ছা কোড প্রথমে আছে, কোড কোড সম্বন্ধে আমি একদিন আগে বলেছিলাম একটুখানি, তোমরা জানো কোড হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সিভিল কোড, একটা হচ্ছে ক্রিমিনাল কোড। লেখা আছে সিভিল কোড আর ক্রিমিনাল কোড। ঠিক আছে, এবার ক্রিমিনাল কোডকে 4টে ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে হাই কোর্ট, একটা হচ্ছে সেশন কোর্ট, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। আছে তো নোট কর তোমার, আমার নোট দোকানে দিকে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সেশন কোর্ট আর কি ম্যাজিস্ট্রেট কোর্ট আছে লেখা সেশন আছে, সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আদি জায়গা সেশন কোর্ট আর ম্যাজিস্ট্রেট কোর্ট। আচ্ছা এইবার বলে দেওয়া আছে প্রতিটা কোর্টের কি কি দায় দায়িত্ব আছে, মানে ক্ষমতা কি কি আছে, প্রতিটা কোর্টের কি কি ক্ষমতা আছে সেগুলো লিখে দেওয়া আছে। আছে তারপর বলতে আপনি বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন কেন আজকে ঢুকে দিয়েছে। আচ্ছা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টটা বড়টা কি বলেছে, সুপ্রিম কোর্ট সম্বন্ধে বড় কি আছে, এটি দেশের সর্বোচ্চ ন্যায় আদালত, যা দেশের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। অবস্থিত বলছে সুপ্রিম কোর্ট সম্বন্ধে প্রথম কথা হচ্ছে সর্বোচ্চ একটা ন্যায় আদালত এবং এটা আমাদের দেশের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। কোনো অসুবিধা নেই তো, বলতে পারো সুপ্রিম কোর্ট সম্বন্ধে। আচ্ছা 2 নম্বর বলো। তারপর পয়েন্ট করে লেখা আছে স্যার 1 2 3 4। হ্যাঁ বলো। নাম্বার 1, ইহা ভারতবর্ষের অন্যান্য যত কোর্ট আছে সবার ক্রিয়াকলাপের উপর নজরদারি করতে পারে। মানে যত ধরনের কোর্ট আছে, মানে যত হাই কোর্ট আছে, যত সেশন কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, প্রত্যেকের উপরে এর কন্ট্রোল করে, মানে কন্ট্রোলিং পাওয়ার আছে। নির্দেশ। আচ্ছা নাম্বার তারপরে 2, এই কোর্ট যে সমস্ত আইন ঘোষণা করবে অন্যান্য কোর্ট সেই আইন পালন করতে বাধ্য হবে। ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা 3 নম্বর, প্রতি রাজ্যের হাইকোর্ট যে সমস্ত কেস রেফার করবে সেই সমস্ত কেস বিচার করবে। ঠিক আছে। ধরো আমাদের হাইকোর্টে বা আমাদের সেশন কোর্টে কারো রায় পছন্দ হলো না, সে তখন কোথায় যাবে, হাইকোর্টে। হাইকোর্টেও বিচার করে দিলেন, সেটা তার পছন্দ হলো না, তারপর সে কোথায় যেতে পারে, সেটা বলছে প্রতিটি রাজ্যের হাইকোর্ট যে সমস্ত কেস রেফার করবে সেগুলো সবের বিচার ওই সুপ্রিম কোর্টকে করতে হবে। আর নাম্বার 4, আইনে যত রকমের সাজা আছে
আছে, যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। শুধু জরিমানা আর ভৎসনা ইত্যাদি প্রদান করতে পারে। মানে আমাদের হচ্ছে সেন্টেন্স, আইনে কত ধরনের সেন্টেন্স আছে। সেন্টেন্স মানে হচ্ছে সাজা, পানিশমেন্ট, তাকে আমরা ভালো কথা বলি সেন্টেন্স। কোর্ট যে সেন্টেন্স মানে রায় প্রদান করবে, কি কি যারা কোর্ট বিধান দিতে পারে, সেন্টেন্স দিতে পারে, সেখানে কি কি আছে? 1 নম্বরে আছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। 2 নম্বর হচ্ছে যাবজ্জীবন, কারাদণ্ড। ঠিক আছে, কারাদণ্ডের মধ্যে কতগুলো ভাগ আছে? একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কারাদণ্ড কিছু সময়ের জন্য হতে পারে, অথবা কারাদণ্ডের সঙ্গে ফাইন হতে পারে, জরিমানা। কারাদণ্ড প্লাস জরিমানা হতে পারে। এবার কারাদণ্ডটা যাবজ্জীবন হতে পারে, অথবা কিছু আংশিক হতে পারে, আংশিক হতে পারে। ঠিক আছে, ভৎসনা মানে কি স্যার? মানে কিছু কথা বলে অনেক সময় মানে আমাদের যে সমস্ত এক্সিকিউটিভ ব্যাপারগুলো আছে, সেখানে দেখা যায় কিছু কিছু বড় বড় অফিসার যারা আমলা আছে, তারা কিছু কিছু ভুল করে ফেললো, কেস খেয়ে গেল। তো তখন কোর্ট প্রথমেই তাদের সাজা দেয় না। প্রথমে কি করে, যে প্রথমে কোর্টে ডাকে, ডেকে তাকে ভৎসনা মানে কি, তাকে একটু বকে চোখে দেয়া যে আপনি দেশের এত বড় একটা পদে থেকে আপনি এই জিনিসটা কি করে করলেন, এটা কি আপনার করা উচিত হয়েছে, ভবিষ্যতে এরকম আর করবেন না। এই যে কথাগুলো বলে তাকে ছেড়ে দেওয়া, এইটাকে বলতে আমরা ভৎসনা। বোঝা গেল? সাজা দেওয়া হলো না, কিছু দেওয়া হলো না, শুধু ওকে একটু অ্যালার্ট করে দেওয়া হলো যে আপনার পদের মর্যাদাটা আপনি রাখার চেষ্টা করুন। এই হচ্ছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ হয়, এখনো তাই এখনো অনেক কেস কালকে স্যার একটা ভালো রায় বেরিয়েছে। স্কুল সার্ভিস সুপ্রিম কোর্ট সম্বন্ধে দেখো, এই লেখাগুলো লেখা আছে, এইগুলো তোমরা পরীক্ষাটা লিখতে পারবে তো? একদম লিখতে পারবো, দেখে ব্যাস, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, এবার যে হাইকোর্ট, হাইকোর্ট কি বলছে? প্রতিটি রাজ্যের রাজধানীতে, অর্থাৎ মানে আমাদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তার রাজধানী হচ্ছে কলকাতা, এই হাইকোর্ট আছে কলকাতাতে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের যা ব্যবস্থাপনাগুলো দেখলে, ক্ষমতাগুলো দেখলে, সব ক্ষমতায় হাইকোর্টের আছে। কিন্তু নতুন করে কোনো আইন প্রণয়ন হাইকোর্ট করতে পারে না। আর কি না, সুপ্রিম কোর্টের কোনো, এই হাইকোর্টের কোনো সাজা যদি কারো পছন্দ না হয়, সে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বিচার করতে পারে। বাকি যত ধরনের সেন্টেন্স আছে, আইনে যত ধরনের সেন্টেন্স আছে, যেমন ধরো কারাদণ্ড, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড ফাইন প্লাস ভৎসনা, সবই হাইকোর্ট দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ, পারে, কিন্তু তাদের একটা লিমিটেশন আছে। ঠিক আছে, সেটা যখন আসবে তুমি দেখতে পাবে। যেমন হচ্ছে সেশন কোর্ট। সেশন কোর্ট হচ্ছে প্রতিটি জেলার যে সমস্ত হেডকোয়ার্টার আছে, জেলা হেডকোয়ার্টার, আমাদের ধরো হুগলি ডিস্ট্রিক্ট, তার হেডকোয়ার্টার হচ্ছে চুঁচুড়া। ঠিক আছে, চুঁচুড়াতে দেখবে একটা কোর্ট আছে, সেটাকে বলছি আমরা সেশন কোর্ট। ঠিক আছে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট বলে। ডিস্ট্রিক্ট কোর্ট ভালো কথা, সেশন কোর্ট বলা হয়। ডিস্ট্রিক্টের মধ্যে 2 ধরনের কোর্ট আছে, একটা হচ্ছে সেশন কোর্ট আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট। কিছু কিছু মেট্রোপলিটন সিটি আছে, যেখানে 10 লাখের উপরে মানুষ বসবাস করে, সেখানে একটা করে কোর্ট আছে, যেমন চন্দ্রনগর কোর্ট, শ্রীরামপুর কোর্ট, আরামবাগের কোর্ট। তো এইগুলো হচ্ছে তোমার ম্যাজিস্ট্রেট কোর্ট। যেখানে এক ধরনের একটা হচ্ছে, হ্যাঁ, সাব ডিভিশনের মধ্যে, সব সাব ডিভিশনে নয়, মেট্রোপলিটন সিটিগুলোতে। বোঝা গেল? যেখানে 10 লক্ষের উপরে জনসংখ্যা বাস করে, কিন্তু দেখা যাবে সাব ডিভিশনে এসে পৌঁছায়। আলটিমেট যত মেট্রোপলিটন সিটিগুলো আছে, একটা সাব ডিভিশনেরই অন্তর্গত। যেমন চন্দ্রনগর একটা মেট্রোপলিটন সিটি, সে আমাদের ডিস্ট্রিক্টের একটা সাব ডিভিশন। শ্রীরামপুর একটা মেট্রোপলিটন সিটি, সেও দেখা যায় শ্রীরামপুর আমাদের হুগলি ডিস্ট্রিক্টের একটা সাব ডিভিশন। আরামবাগ কোর্ট আছে, আরামবাগ একটা, চুঁচুড়া তো আছে না, চুঁচুড়া তো সেশন কোর্ট, ওটা তো হচ্ছে তোমার হেড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সেফ কোর্ট, ওটা সেশন কোর্ট। এছাড়াও আমাদের হুগলি ডিস্ট্রিক্টে কত
হচ্ছে দেখো এখানে সেশন কোডে কি আছে, সেশন কোড এ সব রকমের অপরাধের বিচার করতে পারে এবং আইনে যত রকমের সাজা আছে তা দিতে পারে, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়ে দেখেছো ডিফারেন্স এইখানে সবই পারে, কিন্তু ডেথ সেন্টেন্সটা কিন্তু হাইকোর্টের রেকমেন্ডেশনে দিতে হবে। হলো আচ্ছা, ম্যাজিস্ট্রেট কোর্ট যে সমস্ত মেট্রোপলিটন শহরে, আমি আগে বলেছিলাম 10 লক্ষ বা তার বেশি বসবাস করে, সেখানে একটা করে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে। হাইকোর্ট থেকে নিযুক্ত একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে এর দায়িত্ব দেওয়া থাকে। এখানে সাধারণত ছোটখাটো কেসের বিচার করা হয়, ঠিক আছে। আমাদের ছিল এগুলো তো আপনার সেশন কোর্টের কোন দিক পড়ছে, সেশন কোর্টই ওটা। আর এটা আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট তাহলে আমার চন্দ্রনগর কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। এবার আমি বলছি যে এই যে কোর্ট নিয়ে আমরা তো জানছি, কিন্তু এই আইনি কথাটা প্রথম চালু করে কে? স্যার এই আইনি কথাটা নিয়ে আসে কে? মানে আমাদের দেশের কনস্টিটিউশন, সংবিধান। আমাদের যখন সংবিধান রচনা হলো সেখানেই তো আইন প্রণয়ন হলো, তাদের ইতিহাস ঘাটতে হবে আবার। The Council of Supreme Court has been taken from USA. USA থেকে ধার করা আছে সুপ্রিম কোর্টে। আসতে পারে তো নাকি? না না না, আমাদের মেডিকেলে সব কিছু আসবে না, এগুলো আমাদের মেডিকেলে দরকারও নেই, শুধু জানার জন্য। আচ্ছা স্যার, ঠিক আছে। একটা ইনফরমেশনের জন্য আমরা আপনাকে জিজ্ঞেস করছি যে ডক্টরদের ক্ষেত্রে কোনো একটা সংস্থা থাকে যারা নাকি এইসব লিগাল ব্যাপারগুলো সব দেখাশোনা করে এবং ইয়ারলি তাদের জন্য সাবস্ক্রিপশন। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল, আচ্ছা, IMA। আচ্ছা, ওখানে ইয়ারলি একটা সাবস্ক্রিপশন না রিনিউয়াল একটা কিছু করতে হয় না স্যার? যারা আমাদের যে সিস্টেম আছে মেডিকেলে, সেই মেডিকেল সিস্টেম ওয়াইজ এখন যেটা করেছে, আমাদের হচ্ছে আন্ডার গ্রাজুয়েট একটা কোর্স আছে, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট কোর্স আছে, ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স এগুলোর জন্য একটা করে কমন পরীক্ষার আয়োজন করা হয়েছে, যেটাকে আমরা বলি নিট, ঠিক আছে। নিট আন্ডার গ্রাজুয়েট, নিট পোস্ট গ্রাজুয়েট। হ্যাঁ, এবার এখানে আমাদের দেশের সমস্ত ছাত্রছাত্রীরা যারা তোমার সায়েন্স নিয়ে মানে হায়ার সেকেন্ডারি পাস করছে, তারা এই পোস্টটাতে, এই পরীক্ষাটায় বসতে পারে। বসতে পরে এই পরীক্ষাতে যদি সে একটা র্যাঙ্কিং করে, সেই অনুযায়ী আমাদের যত মেডিকেল কলেজ আছে, সরকারি বেসরকারি সব, ওই জায়গা থেকে তোমাকে স্টুডেন্ট নিতে হবে। যতগুলো স্ট্রিম আছে, যতগুলো মেডিকেল কলেজ আছে এবং যতগুলো স্ট্রিম আছে, প্রত্যেকটা, যেমন আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, তারপরে হচ্ছে তোমার অ্যালোপ্যাথ, হ্যাঁ, ডেন্টালের মধ্যেও আবার ডেন্টাল আছে, ডেন্টাল, তারপরে হচ্ছে না আইন ওগুলো হচ্ছে নিটই হবে, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট। দুটো সেক্টর আছে নিটের, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট আর একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েটটা হায়ার সেকেন্ডারি যারা পাস করতে পারে তারা দিতে পারে, দিয়ে যদি সিলেক্টার, সেখানে আবার কোটা সিস্টেম আছে। জেনারেলের জন্য মাত্র 39% মনে হয় জেনারেলের জন্য আছে কোটা, মানে 100টার মধ্যে কোটায় চলে গেছে তোমার 60খানা, 61খানা এখন, ঠিক আছে। মাত্র 39 জনের জন্য জেনারেল ছেলেরা লড়াই করবে, সেখানে বিশাল টাফ, ঠিক আছে। প্রায় না হলেও এখন তো আবার সেম কে পেয়ে যাচ্ছে, মানে 720 720 পেয়ে যাচ্ছে, বুঝতে পারছো। মানে বায়োসায়েন্সের উপরে তোমার 90টা কোশ্চেন করতে হয়, আর ওগুলো 45 করে দিত। 90 180টা কোশ্চেনের আনসার দিতে হয় 3 ঘন্টার মধ্যে, 180 মিনিটের মধ্যে, বুঝতে পেরেছো। প্রতিটা কোশ্চেনের মার্কস থাকে 4 নম্বর করে, 4 × 180 720। এইবার ওইখান থেকে র্যাঙ্কিং হবে। এইবার সমস্ত আমাদের যত মেডিকেল কলেজগুলো আছে ওইখান থেকে ছাত্র নিয়ে ভর্তি করতে হবে। এই হচ্ছে, এইবার তারা একটা ওদের নির্দিষ্ট কোর্স আছে 4.5 বছর, প্লাস তারপরে 1 বছর ইন্টার্নশিপ, তারপরে আউটস্টার্নশিপ, এরকম বিভিন্ন সেক্টর আছে। এবার পাস করার পরে, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সে একটা রেজিস্ট্রেশন পায় আন্ডার গ্রাজুয়েট। হ্যাঁ, এই আন্ডার গ্রাজুয়েট রেজিস্ট্রেশন পেলে পরে এবারে ও পোস্ট গ্রাজুয়েটের জন্য পরীক্ষায় বসতে পারে, সেটাও নিটের মাধ্যমে হয়, হ্যাঁ। এবং সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা, তার মাধ্যমে বিভিন্ন সেক্টর
হসপিটাল আছে, মেডিসিন আছে, তোমার সার্জারি আছে, গাইনি আছে, অবস্টেটিক্স আছে, চাইল্ড আছে, সো মেনি। সেগুলোতে তারা পোস্ট গ্রাজুয়েট পাস করে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে সিস্টেম, এর বাইরে কিছু সিস্টেম নেই। এবার এখানে ডিসিপ্লিনারি অ্যাকশনে কি হয় না, কিছু কিছু রুলস আছে যেগুলো মানে ডাক্তারদের মেনে চলতে হয়। আইনের কিছু কিছু রুলস আছে, বাধ্যবাধকতা আছে, যেগুলো মেনে চলতে হয়। সেই জন্য হোয়াট টু ডু নট টু ডু, মানে একটা ডাক্তার সে কি করতে পারে কি করতে পারে না, সেইগুলো নিয়েই আমাদের মেডিকেল এথিক্স, এটা হচ্ছে স্টেট মেডিসিনের মধ্যে পড়ছে। এই যে ফরেন্সিক প্লাস স্টেট মেডিসিন, বুঝতে পারছো? এফএসএম কথাটা হচ্ছে ফরেন্সিক, মানে হচ্ছে যেখানে তোমার মৃত্যুর কারণ নির্ণয় করা। ফরেন্সিক মানে মৃত্যুর কারণ নির্ণয় করা, কারণ একটা লেম্যান তো মৃত্যুর কারণ নির্ণয় করতে পারবে না। একটা মৃত্যুর কারণ নির্ণয় করতে একটা মেডিকেল নলেজের দরকার হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ মেডিকেল নলেজ রিপেলিং দ্য কজ অফ ডেথ। একটা মৃত্যুর কারণ জানার জন্য মেডিকেল নলেজ অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাই হচ্ছে ফরেন্সিক মেডিসিন। আর হচ্ছে স্টেট মেডিসিনটা কি না, স্টেট মেডিসিন হচ্ছে ল রিগার্ডিং মেডিকেল প্র্যাকটিস। একটা ডাক্তার আইনের মধ্যে থেকে কি করতে পারে দ্যাট ইজ হচ্ছে স্টেট মেডিসিন। তো সেইখানে সব আইনগুলো লেখা আছে আমাদের, এবং সেখানে যেমন যা আইন আছে, অনেক ধরনের আইন আছে। একটা উক্তি, ধরো তুমি মেডিকেল প্র্যাকটিস করছো, কোনো ধরনের কমিশন নিতে পারবে না। তুমি মেডিকেল প্র্যাকটিস করছো, তার তোমার যে অ্যাডভার্টাইজমেন্ট তুমি ডাইরেক্টলি করতে পারবে না। তো এইরকম আরো অনেক কিছু আইন আমাদের আছে। তারপরে আমি কোনো মানে তুমি এক মেডিকেল প্র্যাকটিস করছো, সেই মেডিকেল প্র্যাকটিস করতে গিয়ে তুমি কোনো সুবিধা নিতে পারবে না, তুমি কোনো পার্সোনাল রিলেশন কোনো পেশেন্টের সঙ্গে করতে পারবে না। তো এইরকম বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো সব তো বইয়ে লেখা আছে। এবার মানে লেখা আছে মানে এগুলো তুমি বেশি করে করো, মানে ব্যাপারটা তাই। মানে ব্যাপারটা দেখবে এখানে দিবেন না, এখানে পেচ্ছাপ করিবেন না, দেবে এখানে বেশি করে পেচ্ছাপ করে, মানে এগুলো বলা হচ্ছে মানে তুমি বেশি করে করো। হ্যাঁ, তো এইগুলো যেখানে নিষেধাজ্ঞা সেখানে হ্যাঁ, আকর্ষণ বেশি, যেখানে নিষেধাজ্ঞা সেখানেই আকর্ষণ বেশি। তা যাক, এই হচ্ছে তোমাদের আমাদের কোর্টের চেয়ার। এরপরে যে কোশ্চেনটা আছে, না আমি এগোতে দাও, নাহলে শেষ হবে না তোমাদের। এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন হচ্ছে মৃত্যু সংক্রান্ত। 2 নম্বর কোশ্চেন, তার মানে 1 নম্বর কোশ্চেনে যা লেখা আছে কোনো ভুলভ্রান্তি নেই, মোটামুটি যেটুকু লেখা আছে সঠিক লেখা আছে, তোমরা নির্দ্বিধায় লিখতে পারবে, ঠিক আছে? এইবার 2 নম্বরে আসছে। 2 নম্বরে দেখো বলছে ডেথ কাকে বলে। তো মৃত্যু কাকে বলে না, যখন আমাদের শরীরের যে 3টে ভাইটাল ফাংশন, ব্রেনের ফাংশন, হৃৎপিণ্ডের ফাংশন আর লাংসের ফাংশন, এই 3টে ফাংশন যখন সম্পূর্ণ ইরিভার্সেবল ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ইরিভার্সেবল মানে একবার বন্ধ হয়ে ফিরে আসবে না, তাকে বলবো আমরা ইরিভার্সেবল। ওটা পরের ব্যাপার, আমরা অত যাবো না। স্যার আমরা আগে আমরা আমাদের ব্যাপারটা জানি, পরে এখন কারেন্ট যেগুলো হচ্ছে এগুলো জানার পরে জানবো, বুঝতে পেরেছো? দেখো একটা শোনো, দেখো একটা কথা শুনবে, সায়েন্স কখনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজকে যেটাকে আমরা চির সত্য এবং খুব উপকারী বলে গ্রহণ করছি, আমরা 5 বছর বাদে দেখছি সেটা আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে, এবং এটাকে বর্জন করো। এরকম কুড়ি উদাহরণ আছে। আজকে যে মেডিসিন আমরা খাচ্ছি আর 50 বছর আগে যা মেডিসিন ছিল, তার মধ্যে বলছি যে 50 বছর আগে যে মেডিসিন ছিল, আজকে যে যুগে যে মেডিসিন এসছে, দেখা যাবে 60% সেগুলো দূষিত হয়ে গেছে। কেন না, দেখা গেছে সেগুলো অ্যাডভান্স এফেক্ট করছে শরীরের মধ্যে,
তো ভবিষ্যতে সায়েন্স কোথায় গিয়ে দাঁড়াবে আমরা এখানে দাঁড়িয়ে কিছু থাকি না, কারণ আজকে আমরা যা জানতে পেরেছি 25 বছর আগে সেগুলো জানা ছিল, আজকে আমরা জানতে পেরেছি। সেরকম আমার 25 বছর বাদে আমরা যা জানি আমাদের পরের জেনারেশন আমাদের আরো বেটার জানবে, আরো বেশি জানবে। এই যে করোনা নিয়ে আমরা এত কিছু করেছিলাম, কিন্তু আমরা করেছিলাম সবটাই ভুল করেছিলাম। কিন্তু তখন আমরা কি করেছিলাম, আইন করে করেছিলাম যে এটা না হলে যেতে দেওয়া হবে না, এটা না হলে তুমি এখানে করতে পারবে না, এটা না হলে তুমি এই করতে পারবে না, কিন্তু সেগুলোই ভুল ছিল। কিছুই লাভ হয় না, কোনো ভ্যাকসিন কিছু করতে পারি না, সব ভুয়া। ঠিক আছে, ইভেন আমাদের ক্ষতি করেছে, হার্ট ব্লক বেড়ে গেছে, স্ট্রোক বেড়ে যাচ্ছে, হার্ট ব্লক বেড়ে যাচ্ছে, ব্রেন হেমারেজ হচ্ছে, হঠাৎ হঠাৎ করে মরে যাচ্ছে, 40 থেকে 45 এর মধ্যে বেশি লোক মারা এরকম এত জিনিস হচ্ছে, এগুলো তো হতে পারে ভ্যাকসিনের সাইড এফেক্ট। সাইড এফেক্ট। তো সেইরকম ব্যাপার আত্মা আছে কি নেই সেগুলো যাবে, কারণ এই যে আমরা যে মানুষের যে ইভলিউশনারি যে ইতিহাস সেটাও এখন ভুল প্রমাণ হয়েছে। এই লামার্কের মতামত যে আমরা এতদিন ধরে বিজ্ঞানে পড়ে সেইভাবে আমরা আমেরিকা থেকে আস্তে আস্তে মানুষের তা কিন্তু কম। এখন বিজ্ঞান বলছে ওটা সম্ভব নয়, মানুষ হিসাবেই ছিল, আস্তে আস্তে মানুষ প্রজাতিটাই আস্তে আস্তে মানে আমাদের নেট ছিল না অতীতে, হ্যাঁ অতীতে নেট ছিল না, বলছে মানুষ না ছিল না, ছিল না, না মানুষই ছিল, আমেরিকা থেকে মানুষ হয়, বুঝতে পারছেন? ওরা প্রজাতি, পৃথিবীতে বহু প্রজাতি বাস করে, এককোষী থেকে বহুকোষী, এই যে এককোষী থেকে বহুকোষী উদ্ভব হয়েছে, এই যে এগুলো যে ইভলিউশনের যে উদাহরণগুলো যে দেওয়া হয়েছিল যে সেগুলো ভুল। মানুষ হিসাবে আদিম যুগ থেকেই ছিল পৃথিবীতে, তারা আস্তে আস্তে উন্নত হয়েছে এবং মানুষীয় পৃথিবীর মধ্যে একটা উন্নত জীব যে নিজেকে উন্নত করতে পেরেছে এবং তাদের বিহেভিয়ার চেঞ্জ করতে পেরেছে, ডেসিশন চেঞ্জ করতে পেরেছে। বাঘ এখনো পর্যন্ত বাঘই আছে, বাঘ সে জঙ্গলেই আছে, বাঘ সেই কাঁচা মাংসই খাচ্ছে, সেই 5 কোটি বছর আগের বাঘ যা কিন্তু এখনকার মানুষ সে খাচ্ছে, কিন্তু 5 কোটি বছর আগের মানুষ যা করতো এখন মানুষ তা করে। বুঝতে পেরেছে? এই যে বাঘ মাংসাশী ছিল, মাংসাশী আছে, এবং মাংসাশীতে দেখবে দাঁতের চরিত্র বাঘের দাঁতের চরিত্রের সঙ্গে এক আছে। মানুষ তো কোনোদিন মাংসাশী ছিল না, মানুষ ছিল ভেজিটেরিয়ান, প্রকৃতি আমাদের তাই বলে। দেখো যত ভেজিটেরিয়ান আছে, তুমি যদি দেখো ঘোড়া থেকে আরম্ভ করে ছাগল মতো যত কিছু আছে, তাদের দাঁত দেবে সমান্তরাল ভাবে আছে, তাদের কোনো ছেদক দন্তই নেই, কারণ তাদের ছিঁড়ে খেতে হতো না। সেই জন্য মানুষের কোনো ছেদক দন্ত নেই, আছে দুটো সাইডে হালকা এটা আমরা ক্যানিয়াম বলেছি ওটা সামান্য, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বেশি এ হচ্ছে পুরো প্যারালাল। দেখো সমান ভাবে দাঁতগুলো কিন্তু সমান, উঁচু উঁচু আমাদের দু একজনের থাকি, সেগুলো গঠনগত এ, কিন্তু বেসিক যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের দাঁতগুলো সমান্তরাল ওদের মধ্যে। আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, দেখবে যত মাংসাশী আছে তারা জল খায় জিভ দিয়ে চ্যাটান করে, আর যত তৃণভোজী আছে তারা দেবে জল খায় চুমুক দিয়ে। গরু দেখবে জল চুমুক দিয়ে খাচ্ছে, ঘোড়া দেখবে জল চুমুক দিয়ে খাচ্ছে, মানুষের জল চুমুক দিয়ে খায়, জিভ দিয়ে খায় না। কিন্তু মাংসাশী গুলো দেখো সব জিভ দিয়ে খায়, বাঘ দেখো জিভ দিয়ে খায়, কুকুর দেখো জিভ দিয়ে খায়, বিড়াল দেখো জিভ দিয়ে খায়, চ্যাটান আওয়াজ হয়। না গরু দেখবেন মুখ দিয়ে টেনে খাচ্ছে। আপনি গরু জিভ দিয়ে জল খেতে দেখলেন? যত দেখবেন মানে ভেজিটেরিয়ান যত পশু পাখি আছে তারা দেখবেন সব চুমুক দিয়ে জল খাচ্ছে। আমরাও কিন্তু চুমুক দিয়ে জল খাই। আমাদের দাঁতের গঠন, আমাদের চুমুক দিয়ে খাওয়ার ধরন বলে দিচ্ছে আমরা প্রকৃতি বলে দিচ্ছে। যদি তুমি প্রকৃতি দেখে দেখো তাই দেখতে পাবো, বুঝতে পারেন? এগুলো কি আমরা দেখছি, দেখে শিখছি, প্রকৃতি সব আমাদের শিখিয়ে দেয় যদি আমাদের দৃষ্টিটা, বুঝতে পারেন? আচ্ছা, এবার হচ্ছে ডেথ কি? ডেথ হচ্ছে তোমাদের আমাদের যে তিনটে যে মেন ফাংশন, এই ফাংশন তিনটে যদি বন্ধ হয়ে যায়, চিরতরের জন্য যদি বন্ধ হয়ে যায়, তখন সেটাকে বলছি আমরা ডেথ।
ঠিক আছে। এইবার দেখো তোমাদের দুটো পার্থক্য দিয়েছে, একটা হচ্ছে সোমাটিক ডেট, একটা হচ্ছে মলিকুলার ডেট। সোমাটিক ডেট আর মলিকুলার ডেট। মলিকুলার ডেট মানে ইচ অ্যান্ড এভরি সেল যখন মরে যাচ্ছে, আর সোমাটিক ডেট মানে যখন সিস্টেম গুলো মরে যাচ্ছে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সিস্টেম গুলো যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন সেটাকে হচ্ছে আমাদের সোমাটিক ডেট। সোমাটিক ডেটের পরে কিন্তু একটা হিউম্যান জীবিত শরীরে যা থাকে একটা মৃত শরীরেও তাই থাকে, চোখ বেঁচে থাকে, সব কিছু থাকে। একটা জীবিত শরীরে যা যা আছে একটা মৃত শরীরেও তাই তাই আছে। শুধু কি আছে না ফোর্সের অভাব। এটাতে ফোর্স আছে, ওটা ফোর্স নেই। ভাইটাল ফোর্স আছে বলে আমি কথা বলছি, চেঁচাচ্ছি, আমার ভাইটাল ফোর্সটা যে অফ হয়ে গেল আমি নিথর হয়ে গেল, মানে ডেড বডি। এই যে মরার সঙ্গে সঙ্গে যে ডেড বডিটা, দ্যাট ইজ সোমাটিক ডেথ। সোমাটিক ডেথের প্রায় 2 থেকে 3 ঘন্টা বাদে মলিকুলার ডেথ শুরু হয়। অর্থাৎ প্রতিটা সেল তখন মরতে থাকে। যখন সোমাটিক ডেথের সঙ্গে সঙ্গে 5-7 মিনিট বাদে দেখবে বডিটা গরমই আছে, কিন্তু যত সময় যাবে 8 ঘন্টা বাদে দেখো বডি আর ঠান্ডা হয়ে গেছে, 1 ঘন্টা বাদে দেখো একবারে ঠান্ডা হয়ে গেছে। তো সোমাটিক ডেথের সময় টেম্পারেচারেও খুব একটা পরিবর্তন হয় না, ঠিক আছে। মানে মানুষ মরে যাবার ক ঘন্টা পরে ডেথ চেক আপ করতে হচ্ছে, মারা গেছে মোটামুটি 4 ঘন্টা আমরা মেডিকেলি দিয়েছি। 4 ঘন্টা 4 আওয়ার্স যখন সোমাটিক ডেথ হচ্ছে তার 4 ঘন্টা বাদে আমাদের ডেথ সার্টিফাই করতে হবে যে হি ইজ ডেড। বুঝতে পেরেছো? 4 ঘন্টা আমাদের এখনকার সময় এটা। কিন্তু আমার এখানে দিয়েছে কি সোমাটিক ডেথ আর মলিকুলার ডেথ তোমার কিভাবে পার্থক্য করবে। আমি শুধু এইটুকু বলে গেলাম, সোমাটিক ডেথ মানে হচ্ছে দেখো দিকটা দেখে নাও, বলছে মৃত্যু যখন শরীরের মুখ্য ক্রিয়াগুলি অর্থাৎ হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যায় তখন তাকে সোমাটিক ডেথ বলে। তার মানে কি ডেথের যা ডেফিনেশন সেটাই হচ্ছে সোমাটিক ডেথ। তোমার মনে রাখবে, তবে আর নতুন করে মুখস্থ করতে হবে না। ডেথ কাকে বলে সেইটাই সোমাটিক ডেথে লিখে দেবে। আর মলিকুলার ডেথ দেখো শরীরের প্রত্যেকটি কলা কোষের যখন মৃত্যু ঘটে তখন তাকে বলা হচ্ছে মলিকুলার ডেথ। মলিকুলার ডেথ মারা গেল, নষ্ট হয়ে গেল, মানে চোখটাও আর নিতে পারবে না, হৃৎপিণ্ড আর খুলে নিতে পারবে না, কিডনিও খুলে নিতে পারবে না। তার মানে ওর মলিকুলার গুলো মানে সেল গুলো মরে গেলে পরে সেই জিনিসগুলো আর নিয়ে অন্য কারো শরীরে লাগানো যাবে না। আচ্ছা স্যার, তাহলে সোমাটিক ডেথ হওয়ার পর যখন মনে করুন 8 ঘন্টার মধ্যে কেউ চোখগুলো নিতে বা দান করে গেছে নিতে হবে, তাহলে তার পেন কি হবে ঠিক? হ্যাঁ হবে, 2 ঘন্টা তো বলছি তো, যতক্ষণ না মলিকুলার ডেথ না হচ্ছে ততক্ষণ ওই জিনিসটা ঠিক থাকবে। ও যাতে খুলে নেওয়া হলো, হ্যাঁ, তার তো ভাইটাল ফোর্স চলে গেছে, মানে তার কারেন্ট চলে গেছে, সে লোড সেডিং, তার আর কোনো যান্ত্রিক কিছু হবে না। 3 ঘন্টার মধ্যে সেটাকে নিয়ে নিতে হবে। ওটা ওই 2 ঘন্টার মধ্যে দিলে সবচেয়ে ভালো, যতক্ষণ আপনাদের সেল গুলো বেঁচে থাকছে। এইটাই তো মলিকুলার ডেথের সঙ্গে সোমাটিক ডেথের পার্থক্য। হ্যাঁ, বডিটা গরম থাকে তার ভিতরে নিলে গরম না, সেলগুলো সেল গুলো বেঁচে থাকলেই হলো। সেটাই বলছি। হ্যাঁ, না সেল গুলো বেঁচে আছে বলেই মানে ঠান্ডা অবস্থাতেও সেল বেঁচে 3 থাকতে ঘন্টা পারে। পরে তো সেলগুলো ধরো 1 ঘন্টা বাদে তোমার বডি ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, কুলিং অফ দ্য বডি যেটা হচ্ছে, যে বডি যখনই মরলো তখন বডি টেম্পারেচার হয়েছে। এবার যত সময় যাচ্ছে আস্তে আস্তে টেম্পারেচার ডাউন হচ্ছে, হতে হতে বডিটা কুল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কুলিং অফ দ্য বডি। এই যে আমাদের যে মুভমেন্ট, ভলেন্টারি যে পাওয়ার, সেটা মরার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে। মানে আমার হাত আর আমি নিজে তুলতেও পারবো না, করতেও পারবো না, আমার ইচ্ছার বিরুদ্ধে, মানে ইচ্ছার সঙ্গে আমি কাজ করতে পারবো না, কারণ আমার ইচ্ছাটাই থাকছে না, তখন শরীর থেকে আমার ভাইটাল ফোর্সটাই চলে যাচ্ছে। তো যখন চলে গেল তখন কি করে বুঝবো না, 3টে যে ভাইটাল ফাংশন, একটা হচ্ছে ব্রেনের ফাংশন মানে এখানে চিন্তি কাছে আ করে উঠছে, মানে রিসেপশন গুলো আমি পাচ্ছি, ভলেন্টারি আমার পাওয়ার হচ্ছে, আমাকে কেউ ঘুষি মারতে না, ঘুষি মেরে দিচ্ছি। এই যে ব্যাপারগুলো এগুলো থাকবে না, দ্যাট ইজ ডেথ, ব্রেন ডেথ, তাই তো। এবার রেসপিরেশন, শ্বাস নিচ্ছি, বুক ওঠা পড়া করছে, তাই তো। এবার এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, তবে জানবো এটা চলে গেছে। তো এটা কি করে বুঝবো না, এখানে যদি আমি পালক রাখি, এবার
যদি সামান্য পরিমাণ তোমার বায়ু চলাচল করে সেটা ডিফ্লেকশন হবে, তাই না? তারপরে কি হবে, মিরার টেস্ট করবো, মানে দেখবে কাঁচের এরকম যদি একটা কাঁচ ধরো, যদি সামান্য পরিমাণে নিঃশ্বাস নিতে পারে ওর মধ্যে একটা ভেপার পড়বে, ঠিক আছে, সেটা পড়ছে না। তারপর একটা গ্লাস অফ ওয়াটার নিয়ে বুকের উপরে রেখে পরীক্ষা করা হয়, হ্যাঁ, হার্টবিট চলছে। মানে না মুভমেন্ট, না, শ্বাস প্রশ্বাস দিলে পরে সামান্যতম মুভমেন্ট হবে, তখন জলের উপরে লেয়ার কম্পন দেখা দেবে, মানে নড়াচড়া করবে, তো জলের লেয়ারে কোনো নড়াচড়া হচ্ছে না। তারপরে স্টেথোস্কোপ দিয়ে আমি যদি বিট সাউন্ড গুলো শুনি, কোনো বিট সাউন্ড পাবো না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্টপ, ইন্ডিকেশন অফ স্টপেজ অফ রেসপিরেশন। তারপরে হচ্ছে স্টপেজ অফ সার্কুলেশন। স্টপেজ অফ সার্কুলেশন, সেখানে হাত দিয়ে দেখছি কোনো পালস নেই, কারণ হার্টবিট হচ্ছে না, তার ফলে পালস আসবে না, তাই তো। স্টেথো বসিয়ে কোনো হার্টবিট পাচ্ছি না, যদি সেটাও না হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম নিয়ে আমি পরীক্ষা করতে ইসিজির উপর আমি ডিফ্লেকশন পাচ্ছি না, ফ্ল্যাট ডিফ্লেকশন পাচ্ছি, দ্যাট ইজ স্টপেজ অফ সার্কুলেশন। তাহলে যখন স্টপেজ অফ ব্রেন ফাংশন, স্টপেজ অফ রেসপিরেশন, স্টপেজ অফ সার্কুলেশন, এই তিনটেই বন্ধ হয়ে গেল, তখনই তাকে বলবো আমি dead। এবার এখানে যে সাসপেন্ডেড অ্যানিমেশন বলে একটা কথা আছে, সাসপেন্ডেড অ্যানিমেশন মানে এগুলো সব বন্ধ হয়ে গেল, কিন্তু একটা সার্টেন টাইমের পর আবার ফিরে এলো, একটা সার্টেন টাইমের পর আবার সেগুলো ফিরে এলো। এই যে এতক্ষণ ছিল না, এটাকে বলছি আমরা তোমার সাসপেন্ডেড অফ অ্যানিমেশন, মানে এ সাসপেন্ডেড ছিল এতক্ষণ। ধরো এরকম ঘটনা ঘটেছে, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, তারপরে আবার শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালু হয়ে গেছে, হার্টের প্রক্রিয়া চালু হয়ে গেছে, জন্মের সঙ্গে লুকোচুরি খেলা। হ্যাঁ হয়েছে তো, এগুলো বর্তমান ঘটনা, যার জন্য 4 ঘন্টা দিচ্ছি কেন, ওই জন্য দেখা গেছে অধিকাংশ এইগুলো মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ফিরে আসে, সেইটা খুব ম্যাক্সিমাম হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা হয়ে গেলে আর সাধারণত প্রায় 99.9% আর ফিরে আসে, বুঝে গেল। কিছু কিছু দেখবে যোগী পুরুষ যারা আছে, তাদের কিছু মানে এক্সারসাইজের দ্বারা তারা তাদের সমস্ত ভাইটাল ফাংশন গুলোকে টাইমিং স্টপ করে দিতে পারে। ওই যে তারা বডিটাকে সমাধিস্থ হয়েছে, গুরুদেব এখন সমাধিস্থ হয়েছে, বলতো তো আগে গুরুদেব সমাধিস্থ হয়েছে, মানে গুরুদেব এখন এমন একটা স্টেটে চলে গেছে, ওনার শ্বাস প্রশ্বাস কিছুই চলছে না। এটা হয়নি। এবার সত্যি ঘটনা, না, একদম হয়। এগুলো সত্যি ঘটনা। ধরো আরো সত্যি ঘটনা বলছি, পেপার যদি ঘাটো, আমি সেখানে সকালবেলা একটা বাচ্চার জন্ম হয়েছে, তার মানে ডেড বেবি হিসাবে জন্মেছে, তার কোনো লাইফে সাইন পায়নি, বেবি কটে ফেলে রেখে দিয়েছে, পেশেন্ট পার্টিকে কবর করেছে, তোমাদের রেট নিয়ে যা, তোমরা কি করবে, কোথায় কবর করবে না দেবে। তো বিকালবেলা সব মানে কবর দিতে, নদীর ধারে কবর দিতে নিয়ে যাচ্ছে, সেই সময় ছেলেরা ট্যাঁ করে কেঁদে উঠে। সকাল থেকে শীত ছিল, বিকালবেলা সে মানে লাইফ সাইন দেখতে পারে। এই যে এতক্ষণ ধরে যে ছিল, দ্যাট ইজ সাসপেন্ডেড অবস্থা, এটাকে বলতে সাসপেন্ডেড অ্যানিমেশন। আমাদের দেখবে আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায়, যিনি ডক্টর যার জন্মদিন মৃত্যুদিনকে আমরা ডক্টর ডে হিসেবে পালন করি, তারও মৃত্যু এইভাবে ঘটেছিল। একসময় তার মৃত্যু ঘোষণা করা হয়ে গেছিল, আবার 8 ঘন্টা বাদে তাকে জীবিত ঘোষণা করা, জীবিত মানে বিধি হয়েছে 8 ঘন্টা কিছুই ছিল না, আবার 8 ঘন্টা বাদে আবার সব বুঝতে পেরেছ। এটা তুমি ইতিহাস ঘাটও দেখতে পারো, যেরকম ইতিহাস আমাদের বিধান রায়ও আছে, সাসপেন্ডেড অ্যানিমেশন অবস্থায়। তো এইগুলোকে বলা হচ্ছে সাসপেন্ডেড অ্যানিমেশন কারণ। এইবার দেখো এইটা মিলিয়ে নাও, সোমাটিক ডেট আর মলিকুলার ডেটের মধ্যে দেখো বলছে যে মুখ্য ক্রিয়াগুলো এর বন্ধ হয়ে যাবে, আর এর হচ্ছে যখন প্রতিটা কলাকোষের মৃত্যু ঘটবে তখন তাকে বলবো না মলিকুলার ডেট। দ্বিতীয় পয়েন্ট হলো মৃত্যুর সঙ্গে সঙ্গেই অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যে সোমাটিক ডেট ঘটছে, কিন্তু মলিকুলার ডেট তোমার 2 থেকে 3 ঘন্টা, 1 থেকে 3 ঘন্টা বলেছে, এটা 2 থেকে 3 ঘন্টা করে দেবে। মৃত্যু 2 থেকে 3 ঘন্টা পর মলিকুলার ডেথ ঘটে, ঠিক আছে। এবার দেখো সোমাটিক ডেথের সঙ্গে সঙ্গে শরীরের শরীরের তাপমাত্রা বজায় থাকে, তখন বডিটা গরমই থাকে, কিন্তু মলিকুলার ডেথ হয়ে গেলে শরীর ঠান্ডা হয়ে যায়।
হ্যাঁ আছে, মলিকুলার ডেথ হলে শরীর ঠান্ডা হয়ে যায়। এটা আছে কি? 3 নম্বরে আছে, দেখো 3 নম্বর নেই এখানে। আছে, আছে আছে সব আছে। হ্যাঁ অন্য জায়গায় এই আছে। চ্যাপ্টারটা মানে কত জনের কথা মনে হয়? ওটাকে 5টা পয়েন্ট আছে, 5টা। ওইখানে না অন্য যে জায়গায় আছে ঘরের পাতাটা সেই ওইখানে। পাতাটা শিখে নাও ওটা। ওয়ান পেজের পাতায় পড়া, আছে। একটা পেজের বাবা, পড়া। তুমি খুঁজে পাবে সঙ্গে সঙ্গে, এটা পড়তে গিয়ে ওইখানে তুলতে। একটা পেজের পড়া আছে স্যার। আচ্ছা হলো 3 নম্বর। 4 নম্বর যে সোমাটিক ডেথের পর কোষ আর কলাগুলো মরে না, মানে পচন ঘটে না, ঠিক আছে, কিন্তু মলিকুলার ডেথের পরেই কোষগুলোর পচন শুরু হয়। সোমাটিক ডেথের পরে কিন্তু কলা কোষের পচন ঘটে না, কিন্তু মলিকুলার ডেথের পরে কলা কোষগুলোর পচন শুরু হয়। আর 5 নম্বর লেখো রাইগর মর্টিস দেখা যায় না, এখানে রাইগর মর্টিস দেখা যায়। এই আমি সরি কি বলছে, রাইগর মর্টিস মলিকুলারে দেখা যায়। সঙ্গে সঙ্গে রাইগর মর্টিস হয় না, মলিকুলার ডেথ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাইগর মর্টিস শুরু হয়। এরকম বলবো যে সোমাটিক ডেথের সঙ্গে সঙ্গেই রাইগর মর্টিস শুরু হয় না, এরকম হয় বলবে, দেখা যায় না, কেমন লাগছে। এইখানে একটু চেঞ্জ করবে যে সোমাটিক ডেথের সঙ্গে সঙ্গেই রাইগর মর্টিস দেখা যায় না, কিন্তু মলিকুলার ডেথের সঙ্গে সঙ্গে রাইগর মর্টিস দেখা যায়, শুরুতেই রাইগর মর্টিস দেখা যায়। ঠিক আছে স্যার সোমাটিক ডেথ আর মলিকুলার ডেথ মানে কোনটা সোমাটিক ডেথ আর মলিকুলার ডেথ বুঝলাম, কিন্তু এই যে অ্যাক্সিডেন্টাল যে ডেথগুলো এগুলো কি মলিকুলার ডেথ? ওর সঙ্গে সম্পর্ক নেই, ডেথ সেটা অ্যাক্সিডেন্টে হতে পারে, ন্যাচারাল হতে পারে, আনন্যাচারাল হতে পারে, মার্ডার হতে পারে, যাই হোক না কেন সেটা ডেথ। ডেথ মানেই হচ্ছে যখন 3টে ভাইটাল ফাংশন বন্ধ হয়ে গেল, দ্যাট ইজ সোমাটিক। না না, হঠাৎ করে যেমন ফার্স্ট টেকনিক প্রতিটা ক্ষেত্রে সোমাটিক ডেথ হবে, তারপরে মলিকুলার ডেথ মানে হঠাৎ করে মলিকুলার ডেথ হতে না, পারে। না, প্রতিটা ক্ষেত্রে প্রথমে সোমাটিক ডেথ হবে, তার 2 থেকে 3 ঘন্টা বাদে মলিকুলার ডেথ হবে, প্রতিটা ক্ষেত্রে। এবার বোঝা গেল তো? স্যার কতগুলো পয়েন্ট আছে? 5টা। স্যার 5টা পয়েন্ট এখানে নোটে কর। এই তো আছে। পরের পাতায়, পরের পাতায়। ওরে বাবা এদিক ওদিক হয়ে গেছে বলে তো আমার পড়া, নাহলে আমি করতাম। আচ্ছা এরপরে যেটা তোমাদের ঠিক করার ব্যাপার আছে সেটা বলে দিচ্ছি। তোমার হচ্ছে হোয়াট আর দা কি বলে সাইন অফ ডেথ। এটা আবার কত নাম্বার পেজ আছে? সিম্পটম কেটে দাও, সিম্পটম কি লাগবে? এগুলো বন্ধ হয়ে গেছে। সিম্পটম হবে না, শুধু সাইনই হবে। সিম্পটম কাকে বলে? সিম্পটম কাকে বলে? মানে সিম্পটম হচ্ছে আমাদের বডির ডিসঅ্যাগ্রেবল সেন্সেশন, যেটা আমি ভাষায় প্রকাশ করছি, যেটা আমি বলছি। মৃত ব্যক্তিকে আর বলেন যেমন হচ্ছে কি আমার মাথা যন্ত্রণা আমার হচ্ছে, শরীর খারাপ লাগছে। আমার শরীরটা কেমন কেমন করছে, ঠিক আছে, আমার বুকের এখানে যন্ত্রণা হচ্ছে, আমার পেটে যন্ত্রণা হচ্ছে, এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, ফিলিং মাত্র, পেশেন্টের ফিলিং দ্যাট ক্যান বি ন্যারেট। হ্যাঁ, disagreeable feeling which is narrated by the patient is called symptom. বুঝা গেল? যে সমস্ত ডিসঅ্যাগ্রেবল মানে যেগুলো মানে ডিসঅ্যাগ্রি করা যায় না, যেমন মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা, কেমন কেমন করা, বুক ধরপড় করা, আমি কি দেখতে পাচ্ছি ওর বুক ধরপড় করছে কিনা, ওর যন্ত্রণা হচ্ছে কিনা দেখতে পাচ্ছি, কিন্তু ও বলছে আমি শুনছি, ওর যে অস্বস্তিটা সে আমাকে এক্সপ্রেস করছে, সেই জন্যে সেটাই হচ্ছে সিম্পটম। আর যে জিনিসগুলো মানে দেখা যাচ্ছে অ্যাবনর্মাল অথচ দেখা যাচ্ছে, ফিজিশিয়ানও দেখতে পায় এবং অন্য পেশেন্ট পার্টিও দেখতে পাচ্ছে, সেগুলোকে বলছি আমরা সাইন। যেমন হচ্ছে মরে গেছে, দেখতেই পাচ্ছি কোনো ভাইটাল ফাংশন নেই, বা একটা পোড়া হয়েছে এরকম বাইরে উঁচু হয়ে ফুলে আছে, বা কনফিউশন হয়েছে, মানে কেউ ঘুষি মেরেছে এখানটা কালো হয়ে দাগ হয়ে ফুলে গেছে, এগুলো সব সাইন, এগুলো সিমটম না, এগুলো আমরা দেখতে যেতে পাচ্ছি। বুঝতে পারছো? তো মরা শরীর সে তো আর কিছু এক্সপ্রেস করতে পারবে না, সেখানে সিমটম কি করে দেবে? বুঝতে পারছি? সেই জন্য সাইন। এবার সাইনের মধ্যে দেখো আমরা সাইনটাকে 3টে ক্যাটেগরিতে ভাগ করি, ঠিক আছে, লেখা আছে 3টে। ইমিডিয়েট সাইন, প্রথমটা হচ্ছে বলছি আমরা ইমিডিয়েট, ইমিডিয়েট সাইন, দ্বিতীয়টাকে বলছি আমরা আর্লি সাইন, আর তৃতীয়টাকে বলছি আমরা লেট সাইন।
ঠিক আছে, এই তিনটে কথা লেখা আছে তো? পাঁচটা আছে তো? স্যার এখনো দুটো আছে, দুটো আছে। অ্যাডিপোসেরি অ্যাডিপোসিয়ার। মুমিফিকেশন। আচ্ছা, এটাকে তো একটু ঠিক করে নাও। প্রথমে দেখো তোমার ডেটের যে সাইন, এদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ইমিডিয়েট সাইন, একটা হচ্ছে আর্লি সাইন, আর 3 নম্বরে লেট সাইন, ঠিক আছে? এবার লেট সাইনকে ভাগ করো। লেট সাইন হচ্ছে তোমার 3 প্রকার। একটা হচ্ছে না, একটা হচ্ছে প্রথমে হয় যেটা, সেটা হচ্ছে পিউট্রিফ্যাকশন, মানে পচন। হ্যাঁ, লেট সাইনটা 3টে ভাগ করো। 5 নম্বরে আমি যা বলছি করো না, আমি ওটা কাটো। এই তো এখানে আছে স্যার, চার। 3 নম্বরে লেট সাইন। তিন প্রকার লেট স্যার, সাইনটা 3টে ভাগ করো। বলুন স্যার। লেট সাইনটাকে 3টে ভাগ করো। 1 নম্বর লেখো পিউট্রিফ্যাকশন বা পচন। 2 নম্বর হচ্ছে তোমার অ্যাডিপোসিয়ার ফর্মেশন, আর 3 নম্বর হচ্ছে মামিফিকেশন, ঠিক আছে? দুটো তো লেখাই আছে ওখানে, একটা শুধু পচনটা লেখা নেই, পচনটা জুড়ে দাও। দেখো আমাদের ডেড বডির এন্ড কি হয়। ডেড বডির এন্ড পুরাই হচ্ছে লেট সাইন। একটা ডেড বডি যখন সোমাটিক ডেথ হয়ে গেল, মলিকুলার ডেথ হয়ে গেল, তারপরে কি হবে? তার পচন শুরু হবে। এটাই 99% হয়। একটা মৃত শরীরকে ফেলে রাখলে কি হয়? পচতে থাকে। পচে আমাদের যত কিছু আছে সব মানে আমাদের পৃথিবীতে বিলীন হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এটাই ম্যাক্সিমাম করতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডেড বডিটা এমন একটা কন্ডিশনে চলে গেছে, জল, তৃতীয় পাক, মানে যেগুলো ম্যাক্সিমাম জলে ডোবা কেসগুলোতে দেখা যায় অনেক দিন ধরে ওই রকম একটা এনভায়রনমেন্টে চলে যাওয়ার জন্য আমাদের বডির মধ্যে যে সাবকিউটেনিয়াস ফ্যাট আছে, আমাদের মজ্জার মধ্যে যে ফ্যাট আছে, সেগুলোর সঙ্গে মাংসের এগুলোর সঙ্গে একটা রিয়াকশন করে পুরো বডিটা মোমের মতো হয়ে যায়, মোমের পুতুলের মতো হয়ে যায়। তাকেই বলছি আমরা অ্যাডিপোসিয়ার ফর্মেশন, অর্থাৎ ফ্যাটি ইনফিল্ট্রেশন অফ দ্য বডি। মানে এটা কি অ্যাডিপোস টিস্যু ডিপোজিশন হয়ে পুরো মোমের মতো হয়ে যাচ্ছে বডিটা, দ্যাট ইজ অ্যাডিপোসিয়া। এবার যদি বডিটা এমন একটা এনভায়রনমেন্টে চলে গেল, খুব ড্রাই হট, যেমন হচ্ছে মরুভূমির বালুতে বা উত্তপ্ত কোনো জায়গাতে, তখন কি আমাদের এই যে চামড়া, মাংস, হাড় একসাথে সব একটা জিলাটিনের মতো জিনিসে পরিণত হয়ে যায়, সেটা নন পচনশীল। অ্যাডিপোসিয়ারও কিন্তু নন পচনশীল, এটাও এরকম, অর্থাৎ ওটা মামিফাইড হয়ে যায় বডিটা। সিলে পরিণত হয় স্যার। হ্যাঁ, ফসিল ঠিক নয়, ফসিল হচ্ছে ওদেরই একটা ওদেরই একটা মানে ঐতিহাসিক রূপ হচ্ছে ফসিল, মানে যখন ওটা আমি বহু বছর পরে থেকে পাচ্ছি, ওইগুলোই ফসিল হিসাবে আমরা পাই। অ্যাকচুয়ালি মামিফিকেশন দেখলে আগে যখন মিশরে যখন রাজারা মরতো, তাদেরকে মামিফাই করে রাখা হতো, অর্থাৎ এমন কিছু প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে প্রয়াস, তাদের বডিটা পুষতো না, ওই যখন মামি হয়ে থাকে। বুঝতে পেরেছি? এখনো তো আছে নাকি? আছে তো, সে আবার সেগুলো পসিবলাইজ করতে হয়েছে, কিন্তু এটা ন্যাচারাল হচ্ছে, এমন একটা এনভায়রনমেন্টে চলে গেছে, সেটা ন্যাচারালি সে মডিফাইড হয়ে গেছে, আর ওই অবস্থাতেই রয়ে গেছে। হিমালয়ের পাদদেশে বরফের মধ্যে এরকম হতে পারে, তারপরে তোমার মরুভূমির মধ্যে হতে পারে, তপ্ত বালিতে এগুলো করতে পারে। এগুলো খুব রেয়ার কেস, কিন্তু এগুলো ঘটে। সেই জন্য বলছে লেট সাইন 3টে, একটা হচ্ছে পচন, পচে যেতে পারে, একটা হচ্ছে মামিফিকেশন হয়ে যেতে পারে, অ্যাডিপোসিয়ার ফর্মেশন হতে পারে। পরিষ্কার হলো? এই হচ্ছে তোমার ডেট নিয়ে যা ছিল সব হয়ে গেল। এবার ইমিডিয়েট সাইন কি আছে? ইমিডিয়েট সাইন মানে হচ্ছে তোমার যেগুলো প্রথমেই ঘটে, রেসপিরেশন বন্ধ হয়ে যাবে, হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে বডি টেম্পারেচার কমতে থাকবে, তারপর বডি আস্তে আস্তে মানে স্টিফনেস আসবে, তখন আইডল বডি শুরু হবে। আর কি হবে না, পোস্টমর্টাম লিভিডিটি দেখাবে। পোস্টমর্টাম লিভিডিটি কাকে বলে না, বডিটা যে অবস্থায় পড়ে থাকবে, যেখানে রেস্টেড পার্ট, ধরো মেঝেতে পড়ে আছে, মেঝের যে অংশটা পড়ে আছে, উপরে পড়ে থাকলে পেট,
এগুলো সব উপরে হাতগুলো এরকমই থাকবে, আর কি হয়ে থাকবে পিঠটা থাকবে। তো যেখানটা থাকছে রেস্টের তার সাবকিউটেনিয়াস মানে স্কিনের নিচে সব রক্তগুলো এসে জমা হয়, যেমন কনফিউশন যে কালো একটা বড় দাগ পড়ে যায়, তাকে বলছি আমরা পোস্টমর্টম লিভিং। এবং এটা মানে ওই প্রথম 2-2.5 ঘন্টার মধ্যেই ঘটে যায়, বুঝতে পেরেছো? যদি আর্লিতেই মানে তোমার ওই আর্লি অবস্থাতেই ঘটে যায়, আর্লি সাইডে, সেই জন্য ওটা আর্লি সাইডে দেওয়া হচ্ছে। রাইগর মর্টিস আর পোস্টমর্টম লিভিডিটি অব্দি হচ্ছে আর্লি সাইড। এরপরে মলিকুলার টেস্ট শুরু হবে, তারপরে এই সমস্ত সিমটমগুলো দেখা যেতে থাকবে আস্তে আস্তে। যেমন হচ্ছে তোমার বডিটা আস্তে আস্তে ফুল হতে থাকবে, তাই ঠিক আছে? তারপরে সমস্ত রিফ্লেক্সগুলো নষ্ট হয়ে যাবে, চোখের পরিবর্তন আসবে, হ্যাঁ, মুখের স্কিনের পরিবর্তন আসবে, ঠিক আছে? এই সবগুলো সব তোমার আর্লি সাইন, আর্লি সাইন। ইমিডিয়েট গেল, আর্লি গেল। এরপরে যে মলিকুলার টেস্ট হয়ে গেল 2-3 দিন পরে, এবার রাইগর মর্টিস ডিসঅ্যাপিয়ার করে গেল, এইবার বসতে শুরু করবে। দ্যাট ইজ পসিবল। এই হচ্ছে মেন তোমার সাইন। আচ্ছা বলছি স্যার, ফরমালিনের মধ্যে রাখলে মানে অভ্যন্তরীণ পছন্দও করবো নাকি? হবেই না পছন্দ, নন পচনশীল তো ফরমালিন, বডিটাকে নন পচনশীল করে দেবে। আমরা যদি এটা কতদিন স্যার? হ্যাঁ, কতদিন যতদিন ফরমালিন ঠিক থাকবে, 40% formaldehyde solution। ফরমালিন যতদিন ঠিক থাকবে ও ততদিনই ঠিক থাকবে। মানে কি স্যার মর্গেজ না? মর্গেজ না, না, ওই যে দেখবে যে আমরা যে যেমন বায়োসাইন্স যারা করেছে দেখবে যে আমরা অনেক সময় সেই টিকটিকে নিয়ে একটা স্লাইডে যে একটা বোতলের মধ্যে কাঁচের মধ্যে। কাঁচের মধ্যে ঢুকে এবার একটা লিকুইড দিয়ে দিতাম, যার নাম আছে লিকুইডটা হচ্ছে ফরমালডিহাইড। ওটারই সলিউশন আমরা ওখানে দিই। এবার আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে এখানে আমাদের যে দেওয়ারি যে লাশগুলো আসে সেগুলোকে রেখে দিলে তো পচে যাবে, সেটা বড় বড় চৌবাচ্চা ফরমালিন দেওয়া, ওই ফরমালিনের চৌবাচ্চাকে ঝুলিয়ে রাখা হয়। এবার যখন স্টুডেন্টদের ক্লাস হবে আমাদের যে কলেজের যে রুম থাকে কিন্তু ওইটাকে লাশটাকে টেবিলে যখন ঝুলিয়ে দিয়ে, হ্যাঁ, ওই যে আছে ওর মধ্যে রাখবো, রাখবো, এসে সব কেটে কেটে দেখাবো এই নামটা পেরোনিয়াল নাম, এই নাম কোথা দিয়ে যাচ্ছে, কেটে 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 কত দূর বিস্তৃত হয়েছে দেখাবো। এইরকম বিভিন্ন অংশ যেমন চেস্টের লাংসগুলো বা অ্যাবডোমেনের যে অর্গানগুলো, তারপরে যেগুলো তো আমরা মডেলই দেখতে পাই সবই এখন। এটা এখন রেকর্ডিং প্রায় লাভই আমরা মডেল পেয়ে গেছি, আমরা দেখতে পেয়ে যাচ্ছি। যার জন্য ওগুলো কিন্তু আগেকার দিনে তো ছিল না, তখন এইগুলোকে ওইরকম মর্গে ওইরকম ওই দেওয়ারি গাছগুলোকে ধীরে ধীরে দেখানো হতো মেডিকেল। ঠিক আছে, ওই যে লিকুইডটা ওই যে বলছে ফরমালিন, ওই ফরমালিন নন পচনশীল একটা জিনিস, যেমন অ্যালকোহল নন পচনশীল, ফরমালিনও একটা নন পচনশীল, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে কি তারপরে এটা গেল তোমাদের 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, কটা বাজে? ডান দিকে তাকান স্যার, ডান দিকে তাকান। দুটো তিন ওই তো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি একটা বলে দিচ্ছি তোমাদের, এরপরে কিন্তু তোমরা সবটা পড়ে আসবে, দেখবে কত ভুলভাল আছে। এই যেমন এই যে মৃত্যু নিয়ে ভুলভাল ছিল তো, এই যে বললাম সাইনগুলো 3টে সাইনের মধ্যে ভাগ করলে ইমিডিয়েট, আর্লি, লেট, লেটকে এবার 3টে ভাগে ভাগ করো। আর ওখানে কিছু একসাথে সব দেওয়া ছিল। তিনটে ভাগ আরেকবার বলুন। হয়তো পচন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন, 3 নম্বর হচ্ছে মামিফিকেশন। দুটো তো লেখাই আছে, দুটো লেখা আছে, শুধু পচনটা জুড়ে দেবে। জুড়ে দিতে হবে। কিন্তু ওটা কি করবে না, লেটের সাবডিভিশন করবে, লেট সাইডের সাবডিভিশন করবে, ঠিক আছে?